পেছনে একটা সুড়ঙ্গ আছে। সুড়ঙ্গ? ভয়ে কখনো গা ছমছম করে উঠবে। কি হয়েছে মির্জা আমির? সকালে এসে দেখি ল্যাপটপ আর বইটা নাই। ও মাই গড! কখনো শিউরে উঠবে সারা শরীর। কেমন রহস্য আছে এই বই আর ল্যাপটপে? আমিও বেশ চিন্তিত ফারুক সাহেব। ভাববেন এও কি সম্ভব? এবার কুয়াশায় শুনবেন রোমাঞ্চকর এক কাহিনী। এই যে গল্পটি পাঠিয়েছেন তিনি একজন আমাদের শ্রোতা। তার নাম হচ্ছে রিদওয়ানুল হক, পূর্ব টৈটং কাছারি পাহাড়, টৈটং পেকুয়া, কক্সবাজার। তো ঠিক আছে, সব বন্ধুরা তৈরি হয়ে নিন। যারা একা আছেন ভয় পাবেন না, আমি তাদের সাথে আছি। আমাদের পৃথিবী জুড়ে কতগুলো মানুষ, রঙিন এই দুনিয়ার প্রতিটা মানুষ নানা রঙের, লাল, নীল, বেগুনি, সাদা, গোলাপি, আরো হাজারো রঙের মানুষ। আসলে মানুষের জীবনটাই অদ্ভুত ভাবে সাজানো। কিছু মানুষের সুখের সাথে মিতালি, আবার কিছু মানুষ দুঃসহ যন্ত্রণা নিয়ে কষ্টের প্রহর গুনছে। শুনেছি কষ্ট নাকি মানুষকে কাঁদায়। আসলে কষ্ট মানুষকে কাঁদায় না, কাঁদায় সুখ, যে সুখ স্বপ্নের দুয়ারে কড়া নেড়ে পালিয়ে বেড়ায়। মানুষের জীবনটাকে খোলা জানালার সাথেও তুলনা করা চলে। কখনো নেমে আসে জ্যোৎস্না রাতের মিষ্টি আলো, আবার কখনো নেমে আসে নিকষ কালো অন্ধকার। প্রতিটা মানুষ লড়াই করে প্রতিনিয়ত জীবনের সাথে, শুধুমাত্র এক টুকরো সুখের আশায়। কিন্তু শেষ পর্যন্ত সবার কপালে কি সুখ আসে? জীবনের এই জটিল গাণিতিক সমালোচনার সঠিক তত্ত্ব বোধহয় আজ অব্দি কোথাও কেউ আবিষ্কার করতে পারেনি। সবার বেলায় শেষ পর্যন্ত একই উত্তর মেলে, সাদা কাফন, কর্পূর, তুলা, আতর আর সুরমা। ওপারে সবাইকেই পাড়ি দিতে হয় রঙের এই দুনিয়া ছেড়ে, সমস্ত রং পেছনে ফেলে। আর দুদিন পরে সবাই তাকে ভুলে যায়, শুধু থেকে যায় তার রেখে যাওয়া কর্মটুকু। ঘড়ির কাঁটা এগুতে এগুতে আজ অনেকগুলো বছর পেছনে পড়ে গেল, কিন্তু সুলতান ভাই আজও চিরজীবন্ত। রোজপুরের প্রতিটা মানুষের মনের মণিকোঠায় এমন ভাবে স্থান করে নিয়েছেন, কেউ চাইলেও কখনো তা ওপড়াতে পারবে না। হ্যাঁ, সেই রোজপুর, পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের রোজপুর গ্রাম। আর সেই সুলতান ভাই, যে জিরো থেকে হিরো হবার এক জীবন্ত কিংবদন্তি, যে মহত্বের উজ্জ্বল উদাহরণ, যে ভালো মানুষের আইডল। হ্যাঁ, সেই সুলতান ভাইয়ের কথা বুঝি, যে অজপাড়া এই গ্রামটাকে লন্ডন শহর বানিয়েছিলেন। সেই সুলতান ভাই যে গ্রামে এসেছিল শান্তির দূত হয়ে, অত্যাচার, অনাচার আর বিশৃঙ্খলার জম হয়ে, মানুষের কষ্টের দিনের ছায়া হয়ে যার আগমন ঘটেছিল এই গ্রামে। এই মাসটাই তার মৃত্যুবার্ষিকী। এক নরপিশাচের আঘাতে এই গ্রামবাসী হারিয়েছিল তাদের এই মাথার মণিকে। কি অপরাধ ছিল সুলতান ভাইয়ের? হ্যাঁ, অপরাধ শুধু ভালোবাসা আর সমাজ থেকে ময়লা সাফ করা। এটাই যদি আসলে প্রকৃত অপরাধ হয়ে থাকে, তাহলে এলাকাবাসীর কামনা এলাকার সবার ঘরে ঘরে যেন এরকম হাজারো অপরাধী জন্ম নেয়। এই মাসটেলে সমস্ত এলাকা নির্জন হয়ে যায়, নির্বাক হয়ে পড়ে। ছেলে বুড়ো সবাই, একটু খেয়াল করলে স্পষ্ট দেখা যাবে সবার চোখের কোণে চিকচিক করা জল। মাঝরাতে কখনো ভেসে আসে বিলাপের করুণ সুর। এই মাসটা এলেই এলাকাবাসী বুঝতে পারে অভিভাবক হারানোর সে কি যন্ত্রণা। এই মাসটা এই গ্রামে কোনো অনুষ্ঠান হয় না, সবাই একসাথে শোক পালন করে সুলতান ভাইয়ের জন্য। আজ টৈটং ইউনিয়নের চেয়ারম্যানের চেয়ারে যাকে দেখা যাচ্ছে, তার নাম জেসি, ইয়াসমিন আক্তার জেসি। সবাই তাকে বর্দি বলে ডাকে। তিনি সুলতান ভাইয়ের ছোট বোন, দু বোনের মধ্যে তিনিই বড়। সুলতান ভাই খুন হবার পর এলাকার সবাই মিলে জোর করে চেয়ারম্যানের চেয়ারে তাকে বসিয়ে দেয়। তিনিও সুলতান ভাইয়ের মতো এলাকার মানুষগুলোর পাশে দাঁড়াতে অক্লান্ত পরিশ্রম করে। কিন্তু মাঝে মাঝে নিজেরও সন্দেহ হয়, মনের না দিদি, কিছু একটা হয়েছে আপনার। কি হয়েছে বলুন তো? আরে না কাদের সাহেব, এমনিতেই মনটা একটু খারাপ। ভাইয়ের কথাটা মনে পড়ছে, তাই না? আসলেই সুলতান। প্লিজ, আমি ঠিক আছি। আসলে দিদি, আমার মনে হয় আজ আপনার মনটা ভালো নেই। মিটিং ডেটটা একটু পেছালে কেমন হয়? আচ্ছা,
কি খবর মতো জাপা? আপনার কাজের খবর কি? কোন কাজের কথা বলছেন দিদি? বটতলি কাছারি পাহাড় রাস্তাটার কথা বলছি। হ্যাঁ দিদি, চলছে, ভালো মতোই চলছে। আর 2-1 দিনের মধ্যেই শেষ করতে পারবো ইনশাল্লাহ। মুখে বলেন আল্লাহর নাম, আর ভেতরে ভেতরে শ্রমিকদের দেন অর্ধেক দাম। নীতি ঠিক করুন। অমন তীর সাদৃশ্য কথায় লজ্জায় পড়ে যান মহিলা মেম্বার। এবার অন্যদিকে চোখ ফিরিয়ে নিলেন জেসি। অন্য কয়েকজনের সাথে আরো টুকটাক কথা বলে উঠে যাবেন ঠিক এই মুহূর্তে জাকির হুড়মুড় করে অফিস কক্ষে ঢুকে পড়ে অনুমতি তোয়াক্কা না করে, এবং এক পর্যায়ে হাঁপাতে শুরু করে। কিন্তু তার মুখ দিয়ে কোনো কথাই বেরিয়ে আসছে না। তার এমন উপস্থিতিতে সবাই বেশ ভড়কে যায়। কি হয়েছে তার? কি হয়েছে জাকির ভাই? দিদি, সব দোষ আমার। হ্যাঁ, সব দোষ আমার দিদি। আরে জাকির ভাই, কি হয়েছে সেটা বলবে তো। দিদি, মিউজিয়ামে হ্যাঁ, কি হয়েছে মিউজিয়ামে? সকালে এসে দেখি ল্যাপটপ আর বইটা নাই। ও মাই গড, কি বলছো এসব? হ্যাঁ দিদি, বইটার ল্যাপটপটা পাওয়া যাচ্ছে না। গ্লাস ভেঙে। তোমরা কোথায় ছিলে? আমি সন্ধ্যায় কাজ করে চলে গিয়েছিলাম। আসাদুল্লাহর অসুখ, ও ছুটি নিয়েছিল। নেজামুদ্দিন ছিল। মিউজিয়াম থেকে যে জিনিস চুরি হয়ে যাবে আমি ভাবতেই পারিনি দিদি। এরকম একটা অকল্পনীয় কথায় উপস্থিত সবাই চমকে যায়। মিউজিয়াম থেকে একটা পুরনো মডেলের ল্যাপটপ আর বইও মানুষ চুরি করে। তক্ষুনি জেসি নিজের প্যাজেরোয় চেপে চলে আসে মিউজিয়ামের সামনে। তিনি দেখতে পেলেন লোকজন বেশ হইচই শুরু করে দিয়েছে। নিজামুদ্দিন কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। জেসি গাড়ি থেকে নামতেই সবাই পথ করে দিল তাকে ভেতরে যেতে। জেসি অনেকটা দৌড়েই ঢুকে পড়ল মিউজিয়ামের ভেতর। দেখলেন প্রথম দরজার তালা ঠিকঠাক, পরের দরজার তালাও ঠিক আছে, কিন্তু মূল কক্ষে যেখানে ল্যাপটপটা আর বইটা রাখা ছিল সেখানকার গ্লাস ভাঙা। বোঝা যাচ্ছে কোনো শক্ত কিছু দিয়ে গ্লাস ভেঙেছে চোর। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে গেলেন জেসি। কিরকম অদ্ভুত চুরি রে বাবা। ঠিক এমন সময় হুড়মুড় করে তৌসি ঢুকে পড়ে মূল কক্ষে। হাঁপাতে হাঁপাতে জেসির পাশে এসে দাঁড়ায়। কি হয়েছে আপু? আমি আগেই বলেছিলাম আমি আমার বইটা কাউকে দিব না। তোমার জন্যই দিতে হলো এখানে। এখন যেভাবেই হোক আমার বই আমি ফেরত চাই। তো সে থাম প্লিজ, দেখছি আমি কি করা যায়। মোবাইল বের করে থানায় ফোন করেন জেসি। রিং হওয়ার সাথে সাথে রিসিভ করে ফেলে অপর প্রান্তের লোকটি। মনে হলো ফোন নিয়ে যেন তিনি প্রস্তুতি ছিলেন জেসি ফোন করবে তাই। হ্যালো, আসসালামু আলাইকুম দিদি। হ্যাঁ ফারুক সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে কষ্ট করে একটু এদিকটায় ঘুরে যেতে হবে প্লিজ। কেন দিদি, কি হয়েছে? আমার মিউজিয়াম থেকে কিছু জিনিস চুরি গেছে আজ রাতে। প্লিজ একবার আসুন না। বলেন কি দিদি, মিউজিয়াম থেকে জিনিস? ঠিক আছে, আসছি, আমি এখনই আসছি। তৌসি মানে তসলিমা আক্তার তৌসি, সুলতান ভাইয়ের ছোট বোন। অবশ্য বোন বলা যাবে কিনা জানা নেই, তবে সুলতান ভাইয়ের কলিজার টুকরা বললে বোধহয় ভালো হতো। নিজের চেয়ে অনেক বেশি ভালোবাসতেন সুলতান ভাই তৌসিকে। ভাইয়ের আদর পেতে পেতে তার আহ্লাদী স্বভাব এখনো চলে যায়নি। এর ওর সাথে অভিমান করে মুড অফ করে থাকাই ওর প্রধান কাজ। তো যাই হোক, মিনিট 15 যেতে না যেতে পুলিশের গাড়ি এসে হাজির মিউজিয়ামের গেটের ধারে। ইন্সপেক্টর ফারুক, পেকুয়া থানার বর্তমান অফিসার। আগে যিনি ছিলেন তার নাম মিস্টার রশিদ। তার পদোন্নতি হওয়াতে তিনি অন্যত্র চলে গেছেন, আর তার রেখে যাওয়া চেয়ারে এসেছেন ফারুক সাহেব। অবশ্য রশিদ সাহেব যাবার আগে জেসির সাথে পরিচয় করিয়ে দিয়ে গিয়েছিলেন ফারুক সাহেবকে। সেই সুবাদে এই এলাকার প্রথম পরিচিত মানুষই জেসি। ইন্সপেক্টর রশিদের মতো ফারুক সাহেব বেশ ভালো মানুষ। অবশ্য কারণও আছে, জেসি কিংবা এই এলাকাবাসীর দাপটে অসৎ হয়ে কেউ এলাকায় থাকতে পারে না। বাধ্য হয়ে অন্তত সততার আবরণে নিজেকে ঢেকে রাখতে হয়। জেসিদের তো একটাই কথা, সরকার যা দেবে তার ডাবল দেব আমি, কিন্তু আমার এলাকাবাসী যেন প্রশাসনের দ্বারস্থ না হয়, প্রশাসনের কাছে যেন তারা কোনো কষ্ট না পায়। ইন্সপেক্টর সাহেব ঘেটে ঘুটে কয়েকটা জিনিস দেখলেন আর কয়েকজনকে এটা ওটা নিয়ে কিছু প্রশ্ন করলেন। শেষে জেসিকে উদ্দেশ্য করে বললেন, আসলে দিদি, ঘটনা যা দেখতে পাচ্ছি
এখানকার পাহারাদারদের সবাইকে আটক করা ছাড়া তো কোনো উপায় নেই। তাই বলছিলাম কি, অত ভনিত করার কি আছে ইন্সপেক্টর? আপনার দায়িত্ব আপনি ঠিক মতো পালন করবেন। হ্যাঁ ফারুক সাহেব, তবে দিদি আমি জানি আপনি কি বলবেন। আপনার লোকেরা যদি সত্যি নির্দোষ হয়, কথা দিচ্ছি তাদের কোনো সমস্যা হবে না। আমার লোকের গায়ে যেন কোনো বাড়িও না পড়ে ফারুক সাহেব, যতক্ষণ না অভিযোগ প্রমাণিত হয়। সেদিনই সেখান থেকে জাকির হোসেন আর নিজামুদ্দিনকে নিয়ে গেল পুলিশ, আর আসাদুল্লাহকে বাড়ি থেকে আটক করা হলো। যাবার সময় মিউজিয়ামটিতে পুলিশ প্রহরায় রাখার ব্যবস্থা করেছেন ফারুক সাহেব, এবং তদন্তের স্বার্থে কিছুদিনের জন্য দুদিন পরের ঘটনা। অফিস কক্ষে বসে আছেন ফারুক সাহেব, কেসটাকে নিয়ে ভাবতে শুরু করেছেন। ভাবতে ভাবতে একেবারে তলিয়ে গেলেন ভাবনার অতল গহ্বরে। অনেকগুলো প্রশ্ন হৃদয়ের ক্যানভাসে উঁকি ঝুঁকি দিচ্ছে, কিন্তু একটারও উত্তর নেই। মিউজিয়ামে এত দামি দামি জিনিস থাকতে চোর কিছুতেই হাত না দিয়ে সোজা পুরনো মডেলের একটা ল্যাপটপ আর নিউজ প্রিন্ট একটা কাগজের বই নিয়ে গেল কেন? আরো অনেক দামি দামি জিনিস তো রয়েছে ওখানটায়, তাদের উদ্দেশ্যটা কি? আর তারা তালা খোলার চাবি বা পেল কোথায়? সত্যি কি আসাদুল্লাহর অসুখ ছিল শরীরে নাকি? তবে একটা ব্যাপার নিশ্চিত, চোর যেই হোক না কেন এদের তিনজনের মধ্যেই আছে। এদের সাহায্য ছাড়া চোর কখনো এই কাজ করতে সাহস পাবে না। যেভাবেই হোক এদের মুখ থেকে কথা বের করতেই হবে, কিন্তু কিভাবে? জেসি তো হাতে তালা লাগিয়ে দিয়েছে, অনেক জিজ্ঞাসাবাদ করেও কোনো কাজ হচ্ছে না। আসলে সোজা আঙুলে ঘি উঠবে না, ডান্ডা থেরাপি দিলে সে কবেই কথাগুলো পটপট করে বের করে দিত। হঠাৎ আচমকা ল্যান্ডফোনের আওয়াজে চমকে যান ইন্সপেক্টর। তারপর কল রিসিভ করে কথা বলতে ব্যস্ত হয়ে পড়লেন। এদিকে পরদিন সকাল 8টা নাগাদ পরিষদের উদ্দেশ্যে রওনা দিলেন জেসি। অনেক কাজ পড়ে আছে, ওগুলো না করে কোনো উপায় নেই। সারাটা দিন এই কাজ, সারাটা দিন এই কাজ, সেই কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন জেসি। কিন্তু মন থেকে সরাতে পারছেন না চুরি হয়ে যাওয়া জিনিসগুলোর কথা। কদিন ধরে এলাকার পথে হাঁটাই দায়ী হয়ে যাচ্ছে। মানুষের কথার উত্তর দিতে দিতে একেবারে নাজেহাল অবস্থা। দিদি চোর কবে ধরা পড়বে, কে চুরি করেছে, কেন করেছে, ইত্যাদি ইত্যাদি নানা প্রশ্ন। সন্ধ্যা 4টার দিকে পুলিশের একটা গাড়ি এসে ঘ্যাচ করে ব্রেক কষল পরিষদের সামনে। জেসি তখন পরিষদের কাজে ব্যস্ত ছিলেন। গাড়ি থেকে নেমে ফারুক সাহেব সোজা ঢুকলেন অফিস রুমে। আরে ফারুক সাহেব যে, আসুন আসুন। আসসালামু আলাইকুম দিদি। ওয়ালাইকুম আসসালাম। তো খবর কি আপনার? খবর ভালো না দিদি, মানে? ওরা তো মুখই খুলছে না। যেভাবেই হোক মুখ খোলানোর ব্যবস্থা করুন। আমি চাইলেই পারি, সেটা আমার জন্য কোনো ব্যাপারই না দিদি। আমার ডান্ডা থেরাপি কত রোগের মহাঔষধ তা তো জানেনি। খবরদার ইন্সপেক্টর, আপনার অনুমান ঠিক নাও হতে পারে। তাহলে শুধু শুধু নিরপরাধ মানুষগুলিকে অত্যাচার করার প্রশ্নই ওঠে না। আপনি অন্য থেরাপির ব্যবস্থা করুন। তাহলে আমার মনে হয় আরেকবার মিউজিয়ামটা ঘুরে দেখতে হবে, দেখি কোনো নমুনা পাওয়া যায় কিনা। চলুন, আমিও বাসায় চলে যাব ভাবছি। ইন্সপেক্টর ফারুক সাহেবকে মিউজিয়ামে নামিয়ে দিয়ে বাসার উদ্দেশ্যে গাড়ি ঘোরালেন জেসি। তারপর সেদিন প্রায় রাত 9টা নাগাদ তৌসিফ ফোন করলেন জেসিকে। আপু, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তোর কি খবর? কি করে ভালো থাকি বলো? কত করে বলেছি তোমাকে আমার এই বইটা আমি কাউকে দিব না, তুমি জোর করে আমাকে বইটা ওখানে দেয়ালে। কি করব বলতো? আসলে আমিও জানি বইটা তোর কত প্রিয়, কিন্তু ওসব জিনিস আমাদের একা করে তো ভাইয়া দেয়নি, সবার মধ্যে ভাগ করে দিয়েছে। এই দেখছিস না, আমাদেরকেও কেমন করে ভাগ করে দিয়ে গেল। তো কোনো খবর পেলে? না রে, এখন
এখনো কোনো খবর পাইনি। তবে তুই কোনো চিন্তা করিস না। আপু প্লিজ, যেভাবেই হোক তুমি বইটা আনাও আপু। চেষ্টা করছি তো, একটু ধৈর্য ধর। কিছুক্ষণ এটা ওটা নিয়ে দুজন কথা বলার পর ফোন রেখে দেন তারা। ফোন রাখার কিছুক্ষণ পরেই আবার বেজে উঠল ফোন। ফারুক সাহেব ফোন করেছেন। সালাম আলাইকুম দিদি, বিরক্ত করলাম বোধ হয় অসময় ফোন করে। না না, তা কেন? কোনো খবর পেলেন? আপাতত না। আচ্ছা দিদি, আমার আপনার সাথে কিছু ব্যাপার নিয়ে কথা বলা দরকার, ছোট দিকেও থাকতে হবে। তো কখন সময় হচ্ছে আপনার? আমার আবার সময় অসময়, আপনি যখনই বলেন। তাহলে কালকে আমরা থানায় যাই। ছি ছি, কি যে বলেন, আপনারা থানায় আসবেন? এমন নির্লজ্জ আমি কি করে হই? তো কাল আমার বাসায় চলে আসুন তাহলে। আমিও তাই ভাবছিলাম। হ্যাঁ, চলে আসুন কালকে, তবে আসুন। আর আসলে আমি বড় বেকায়দায় পড়ে গেলাম, তোসিকে একদম সান্ত্বনা দিতে পারছি না। আসলে দিদি, ঠিক আছে দিদি, কাল দেখা হচ্ছে। ওকে। পরদিন ভোরে উঠেই নিজের কাজে বেরিয়ে পড়লেন জেসি। আজ তাড়াতাড়ি বাসায় চলে আসলেন। মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে আছে তার, খুবই খারাপ লাগছে। আজকের বিকেলটা কেমন জানি অদ্ভুত সুন্দর, আকাশে কোথাও এক ফোঁটা মেঘ নেই। ফারুক সাহেবকে উঠোনের চেয়ারে বসতে দিলেন তারা, আর নিজেরাও বসে পড়লেন। কিছুক্ষণ পর একটা কাজের লোক নাস্তা নিয়ে হাজির। আরে বসে রইলেন যে, নিন নিন, আপনাদের চেয়ারম্যানের হাতের পায়েস, স্বাদই আলাদা। নিন, শুরু করুন। তো কি খবর ইন্সপেক্টর সাহেব, কেমন চলছে আপনার ইনভেস্টিগেশন? এখনো কুয়াশার আড়ালেই আছি, কি করব বুঝতে পারছি না। কিছু করার সিদ্ধান্ত নিচ্ছেন নাকি? হ্যাঁ, সেই ব্যাপারই তো আলাপ করতে এলাম। ওদেরকে তো মুখই খোলাতে পারছি না। কি যে বলেন ইন্সপেক্টর, সামান্য কজন মানুষের মুখ খোলা এত কঠিন ব্যাপার হয়ে গেল? কঠিন না, আবার কঠিনও। আমি এগোচ্ছি যে পথে, সে পথে কেউ সহজে মুখ খোলে না। আচ্ছা দিদি, আমি কিছু প্রশ্ন করতে পারি আপনাকে? করেই তো ফেলেছেন, আরো করতে চাইলে করুন, নো প্রবলেম। আমি যতদূর জানি বইটা সুলতান ভাই আপনাকেই দিয়েছিল, জানার মধ্যে কোনো ভুল আছে? না, ভুল নেই। বইটা ভাইয়া মারা যাবার 1 মাস আগেই আমাকে দিয়েছিল। আর দেবার সময় কি কোনো কথা বলেছিল? আপনি আসলে কি জানতে চাচ্ছেন বলুন তো? না মানে, একটা ব্যাপার আমার মাথায় আসছে না। মিউজিয়ামে এত দামি দামি জিনিস থাকতে চোরের দৃষ্টি সামান্য বই আর পুরনো ল্যাপটপের দিকে কেন পড়লো? কি এমন রহস্য আছে এই বই আর ল্যাপটপে? এর কি এমন মূল্য যার কারণে চোর অন্যদিকে চোখ না দিয়ে সোজা এগুলো নিয়ে চলে গেল? ব্যাপারটা নিয়ে আমিও বেশ চিন্তিত ফারুক সাহেব। হ্যাঁ দিদি, যা বলছিলাম আপনাকে, দেবার আগে কি কোনো কথা বলেছিল সুলতান ভাই? আমার ঠিক মনে পড়ছে না ভাইয়া কিছু বলেছিল কিনা, আসলে আমার ঠিক মনে পড়ছে না। আচ্ছা, কেন দিয়েছিলেন এই বইটা তা বলতে পারেন? আসলে ভাইয়ার বইটা অসম্ভব প্রিয় ছিল, আর সবসময় দেখতাম এই বইটা ভাইয়া হাতে হাতে রাখতো। আচ্ছা, আমি জানতে চাচ্ছি এই প্রিয় বইটা সুলতান ভাই আপনাকেই কেন দিল? সেদিন আমি ভাইয়াকে ফোন করি, অনেকক্ষণ রিং বাজার পরও ফোনটা রিসিভ করলো না ভাইয়া। আর তখনই আমি রেগে যাই, আর রেগে গিয়ে ফোনটা একেবারে বন্ধ করে দেই। প্রায় 45 মিনিটের মতো আমি ফোন বন্ধ রাখি, আর যখনই ফোনটা খুলি সাথে সাথেই ভাইয়ার কল। হ্যালো, কিরে, রাগ করেছিস? রাগ করবো কার সাথে? হাজি মোহাম্মদ মহসিন কত কাজে বিজি থাকেন, আমাদের মতো ছোটখাটো মানুষদের ফোন রিসিভ করার সময় কি আর ওনার থাকে নাকি বলেন? কি করবো বল, শুধু কাজ আর কাজ। রাগ করিস না বোন। তো বলেন শুনি, কি এমন মহামূল্যবান কাজে ব্যস্ত ছিলেন যার কারণে আপনি আমার ফোন রিসিভ করার সময় পাচ্ছেন না? গাড়ি কিনছিলাম একটা। গাড়ি? আবার গাড়ি কার জন্য? জেসির জন্য গাড়ি কিনলাম। আয় না, কালকে সকালে দেখবি। আমার আর খেয়ে দেয়ে কাজ নাই না? তোর এই একটাই বোন, ওকে যা ইচ্ছা দে, যা খুশি কর, আমি ওসবের মধ্যে নাই। ওই দেখো, আবার রাগও করে। ওর জন্য গাড়ি কিনেছিস, আমার
আমার জন্য কি? তোর জন্য তোর জন্য আরো দামি কিছু, অনেক দামি কিছু রেখেছি। সময় হলেই দেখবি তোর জিনিস তুই পেয়ে যাবি। আমার আর কিচ্ছু দরকার নেই, খালি একটা মিষ্টি ভাবি ছাড়া। দিবি ভাইয়া? হবে হবে, সব হবে। অফকোর্স হবে। তারপর আরো টুকটাক কি যেন কথা হয়েছিল ভাইয়ার সাথে, আমার এই মুহূর্তে ঠিক মনে আসছে না। সেদিন খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলেন ফারুক সাহেব। তবে তৌসির কথা অনুযায়ী সুলতান ভাইয়ের সেই চাবি দরজা বিষয়টাতে কেমন জানি একটা খটকা লাগলো ফারুক সাহেবের। এর ঠিক দুদিন পরের ঘটনা। নিজের অফিসে একা একা বসে চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন ফারুক সাহেব। দেখ, এরকম সমস্যায় তো তিনি কখনো পড়েননি। এটা কেমন মানুষ রে বাবা, একদিকে বলছে চোর ধরতে, আবার অন্যদিকে না, ভাবাই যাচ্ছে না কি যে করি এখন। আচ্ছা, কি এমন রহস্য লুকিয়ে আছে এই বইটার মধ্যে? কে চুরি করতে পারে আর কেনই বা করবে? 7-5 ভাবতে ভাবতে প্রচন্ড রকমের ঘেমে যাচ্ছেন তিনি। ঠিক এমন সময় ফোন বেজে উঠল, আর রিসিভ করতে বুঝতে পারলেন চেয়ারম্যান জেসি ফোন করেছে। হ্যালো, কি খবর ফারুক সাহেব? এখনো কি নাই বলবেন? মানে কি মানে মানে করছেন? বুঝতে পেরেছি। আচ্ছা, আমি আসছি এক্ষুনি। এই বলে ফোনটা ওপাশ থেকে রেখে দিলেন জেসি। নিরাশ হয়ে ফারুক সাহেব রেখে দিলেন ফোন। এর প্রায় মিনিট 20 পরে থানার গেটের সামনে থেমে গেল জেসির গাড়ি। চলে আসলেন সোজা ফারুক সাহেবের রুমে। এরকম একটা ছোটখাটো ব্যাপারও আপনাকে সাহায্য করা লাগে? আপনি সব পুলিশকে বেরিয়ে যেতে বলুন, আমি কারোর সামনে কোনো কথা বলতে চাই না। নিশ্চয়ই জানেন দেয়ালেরও কান আছে। এরপর নিচু স্বরে কি যেন বললেন তারা দুজনে। কেউই বুঝতে পারল না, শুধু শেষের বাক্যটি শোনা গেল। সাবধানে ইন্সপেক্টর, অত্যন্ত সাবধানে করতে হবে কিন্তু। ঠিক আছে, চল। জেসি চলে যেতেই বিড় বিড় করে ইন্সপেক্টর বলতে লাগলেন, আরে তাই তো, এরকম একটা সহজ কাজ ওর মাথায় আসেনি। তাৎক্ষণিকভাবে কাজ করা শুরু করে দিলেন ফারুক সাহেব। পেকুয়া থানা বিল্ডিং 2 তলা বিশিষ্ট প্রকাণ্ড এক ভবন। ইন্সপেক্টর আদেশ দিলেন ছাদের সমস্ত আসামিকে হাজির করাতে। পুলিশের কেউই বুঝতে পারল না ছাদে কেন, কিন্তু কোনো প্রশ্ন না করে আদেশ পালন করলো তারা। চারদিকে পুলিশ বন্দুক তাক করে আছে। লাইনে দাঁড় করানো হলো 6 জন আসামিকে, তার মধ্যে 3 জন অপরিচিত। অপরিচিতরা সবাই সামনে, আর জাকের, আসাদুল্লাহ, নিজামুদ্দিন পেছনে। প্রথমে সামনের লোকটাকে টেনে হিঁচড়ে ইন্সপেক্টরের সামনে হাজির করলেন একজন পুলিশ। ইন্সপেক্টর উঠে গিয়ে আসামির কলার চেপে ধরল। বেটা চোর, চোরের বাচ্চা, বল বল, চুরি করে জিনিসগুলো কই? না স্যার, আমি চুরি করি না স্যার। বল জিনিসগুলো কই? ও স্যার, স্যার সত্যি বলছি আমি চুরি করি না স্যার। দেখ, আমি না শুনতে পাই না। স্যার। হ্যাঁ বল। স্যার না স্যার। ওই ওই, তোকে না বলেছি, না বলে শব্দ আমার ভালোই লাগে না। বল। স্যার আমি চুরি করি না স্যার। সত্যি না? না স্যার। সত্যি না? না স্যার। তাহলে আর তোর বেঁচে থেকে লাভ কি? মর, মার, আরে মার। ওরে বাবা, জিনিস চুরি করে মরে দিয়ে যান নাই, তাহলে সুন্দর দুনিয়া বাইচে থাকার কোনো লাভ নেই। ওরে বাবা রে স্যার। কথাটা শেষ হতে না হতে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিলেন লোকটাকে। লোকটাও বিকট এক চিৎকার করতে করতে পড়ে গেল নিচে। তারপর আরো একজন, তারপর তৃতীয় জনকেও। এবার সামনে নিজামুদ্দিন, এগিয়ে আসছে তার পালা। একটু পরে আসাদুল্লাহর উপর, তারপর জাকিরের। একটু পরে একে একে সবার জীবন প্রদীপ নিভে যাবে। বুকটা দূর দূর করে কাঁপছে সবার, বুক শুকিয়ে যাচ্ছে সবার। ঠিক এই মুহূর্তে আসাদুল্লাহ এসে ফারুক সাহেবের পা জড়িয়ে ধরল। স্যার, আমাকে মাফ করে দেন স্যার, আমার কোনো দোষ নেই কে স্যার। ঘটনার একদিন জাকির ভাই নিজ থেকে দিয়েছে আমার ছুটি দিয়ে দেয় স্যার, আমার কোনো দোষ নেই কে স্যার। মানে? স্যার, আমি ছুটি নিতে চাই নি কে স্যার। জাকির ভাই কয় কি, অনেকদিন তো বাড়ি যাস না, যা এবার বাড়ি যা।
আমি যেতে না চাইলে আমারে বলে যা। আমি আর কিচ্ছু জানি না স্যার। এই বেটা চোর, স্যার তোরই তো খুঁজতেছি। যার টাকা তার সাথে বেইমানি। আয় কি স্যার? আয় স্যার স্যার আমার কথা শুনেন স্যার। স্যার আমাকে মারবেন না স্যার, আমার কথা শুনেন না, স্যার। তোরে আর বাঁচানো যাবে না। আয়। স্যার একবার আমার কথা শুনেন স্যার। তাহলে বল কি কথা বল। তোর মৃত্যু আগে আসছে। দেখ ওই দেখ আজরাইল যারা আছে, স্যার। ওরা আবার আরেক জায়গায় কাজ আছে। বল। আয়। স্যার স্যার আমি চুরি করিনি স্যার, ওই চাম্বাইয়া এই কাম করছে স্যার। কি চাম্বাইয়া? হ্যাঁ স্যার, সে আমার কাছ থেকে চাবি নিয়েছিল 1 লাখ টাকার বিনিময়ে। তার নাকি ওখানে কাজ আছে, আর কাজটা হয়ে গেলে আমাকে আরো 5 লাখ টাকা দিবে, এই কথা বলেছিল। আর ধরা খেলেও যেন আমি মুখ না খুলি, এই কথাও বলেছিল। আমি তার কথা মতো চাবি আর আসাদুল্লাহকে ছুটি দিয়ে দিই। আর প্রথম খবরটা আমি জেসি দিদিকে দিয়েছিলাম। আমি আর কিছু জানি না স্যার, আমাকে মাফ করিয়ে দেন স্যার। মাফ তো তোর করতেই হবে। সত্যি বলছিস তো? স্যার সত্যি স্যার, একদম মিথ্যা না স্যার। তাহলে বল চাম্বাইয়া কোথায়? স্যার ওর এলাকায় গেলেই পাবেন স্যার। নাটকের শেষ প্রান্তে জাকের আর আসাদুল্লাহ যা দেখলো তা বিশ্বাস করার মতো ব্যাপার না। একটু আগে যাদের ফেলে দেওয়া হয়েছে তারাই উঠে আসছে সিঁড়ি দিয়ে, পুলিশের পোশাক পরে। দৌড়ে গিয়ে নিচে তাকায় তারা, দেখলো বেশ কয়েকটা পুলিশ হাতে কিছু একটা ধরাধরি করে দাঁড়িয়ে আছে। তাদের বুঝতে আর বাকি রইল না যে মুখ থেকে কথা বের করতে এই অভিনব পন্থার অবলম্বন। এদিকে বিষয়টা আরো জটিল আকার ধারণ করলো ফারুক সাহেবের মনে। 2টা চাবির দাম 6 লাখ টাকা, আর কিনে পেল মাত্র একটা বই আর ল্যাপটপ। কি এমন রহস্য এতে? এতগুলো টাকা দিয়ে কেন কিনলো এসব জিনিস? হ্যাঁ, চাম্বাকে পেলেই মিলে যাবে সমস্ত রহস্য। চাম্বা হলো এই এলাকার বকে যাওয়া এক যুবক। চুরি, ছিনতাই, ডাকাতি তার মহান পেশা। বেশ কয়েকবার পুলিশের হাতেও ধরা পড়েছিল, কিন্তু জেসির কারণেই বেঁচে যায় সে। সেদিন রাতেই ফোর্স নিয়ে রওনা দিলেন ফারুক সাহেব চাম্বাকে ধরতে। গ্রাম পুলিশের সহায়তায় চাম্বাকে খুঁজে পেতে খানিকটা কষ্ট হলেও শেষ পর্যন্ত ধরতে পারলেন। গ্রামের অদূরে জঙ্গলের ভেতর একটা বাড়ি আছে, পরিত্যক্ত একটা বাড়ি। কে বা কারা ওই বাড়িটা তৈরি করেছিল তার কারো জানা নেই। খুঁজতে খুঁজতে ওখানেই পাওয়া গেল চাম্বাকে। পালানোর চেষ্টা করলেও সুযোগ না পেয়ে নিজেকে পুলিশের হাতেই ধরা দিতে হলো তাকে। আর ওখানেই পাওয়া গেল চুরি যাওয়া মালামালগুলো। ওগুলো যখন জব্দ করে পুলিশ চাম্বার হাতে হাতকড়া পরিয়ে নিয়ে চলে আসবে, ঠিক ওই মুহূর্তেই পেছন থেকে একটা বুলেটের আওয়াজ। পেছন ফিরলেন সমস্ত পুলিশ। জানালা দিয়ে এসেছে বুলেটটা। হুড়মুড় করে বেরিয়ে পড়ল সব পুলিশ। ফারুক সাহেব আচমকা শব্দে নিজেই চমকে গেলেন। অপলক তাকিয়ে রইলেন জানালার দিকে, কেমন যেন বোকা বনে গেলেন একেবারে। এদিকে আস্তে আস্তে শরীর এলিয়ে দিয়ে নিস্তেজ হতে শুরু করেছে চাম্বা। মাটিতে লুটিয়ে পড়ল সে। পুলিশেরা বাইরে বেরিয়ে পড়ল। বাড়িতে 2টো প্রাণী, ফারুক সাহেব আর চাম্বা। ফারুক সাহেবের মুখ থেকে সেই মুহূর্তে সব ভাষা ফুরিয়ে গেছে। এ কি হয়ে গেল? আর এদিকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়েছে চাম্বার পিঠ থেকে। বুলেটের আঘাতে এক পর্যায়ে কোকিয়ে উঠতে শুরু করেছে সে। এমন সময় শরীরটাকে হ্যাঁচকা টান দিয়ে উঠে দাঁড়ায় চাম্বা, চলে যায় বইটার দিকে। হাতে নিয়ে পৃষ্ঠা উল্টোতে থাকে একের পর এক। ওদিকে ফারুক সাহেব ঠাঁই দাঁড়িয়েই আছেন। এক পর্যায়ে থেমে গেল চাম্বার হাত। একটা পৃষ্ঠা খুঁজে বার করলো সে, কি যেন বলার চেষ্টা করতে লাগলো। কিছুক্ষণ পর মাটিতে আবারও লুটিয়ে পড়ল দেহটা। আস্তে আস্তে একেবারে নিস্তেজ হয়ে পড়ল চাম্বা। চাম্বা বেঁচে আছে কিনা তা দেখতে ফারুক সাহেব তার হাতে শিরা পরখ করতে লাগলেন। না, চাম্বা বেঁচে নেই। মনের অজান্তে দীর্ঘ একটা নিঃশ্বাস বেরিয়ে পড়ল ফারুক সাহেবের। তারপর নিজের কোমর থেকে পিস্তল বের করে ভাবলেন বাইরে যাবেন, কিন্তু কি জানি মনে করে আর বাইরে গেলেন না, দাঁড়িয়ে রইলেন।
ওদিকে চাঁদের আবছা আলোয় তন্ন তন্ন করে খুঁজেও কারো কোনো হদিস পাওয়া গেল না। তারপর সব পুলিশ ঘরে ঢুকে চাম্বার চারিদিকে দাঁড়িয়ে পড়ল। কিরকম রক্ত রে বাবা, টকটকে লাল রক্ত। একটা মানুষের এত রক্ত থাকতে পারে? রক্তের বন্যায় ভেসে যাচ্ছে ঘরের মাটির মেঝে। অবশেষে লাশটাকে নিয়ে চলে আসলেন ফারুক সাহেব থানায়। এত কিছু হয়ে গেল, কিন্তু জেসিকে কিছু জানানোর প্রয়োজন বোধ করলেন না তিনি। গ্রাম পুলিশকেও মানা করে দিলেন। রাস্তা দিয়ে আসার সময় অত্যন্ত সঙ্গোপনে লাশটা নিয়ে এলেন তারা। পরের দিন আবারও পুলিশ যায় ওই বাড়িতে। দিনেও তন্ন তন্ন করে খোঁজা হলো, না, কোনো নমুনাই পাওয়া গেল না। এমনকি কে কোথা থেকে কিভাবে আসলো, কিভাবে পালিয়ে গেল তাও না। অসম্ভব বেকায়দায় পড়ে গেলেন ফারুক সাহেব। কি করবেন ঠিক বুঝতে পারছেন না। খুনি যেই হোক না কেন, তাকে খুঁজে বের করতেই হবে, কিন্তু কিভাবে? খুনি তো কোনো নমুনাই রেখে যায়নি। পরের দিন বিকেলে জরুরি একটা অপারেশন ছেড়ে নিজের কক্ষে বসে আছেন ফারুক সাহেব। ঠিক এমন সময় চোখ গেল সুলতান ভাইয়ের জিনিসগুলোর উপর, মানে সেই বই আর ল্যাপটপের উপর। তারপর একে একে স্মৃতির মানসপটে ভেসে উঠতে লাগলো কাল রাত্রে সেই নারকীয় ঘটনা। বইটা হাতে নিলেন তিনি, আর মনের অজান্তে পৃষ্ঠা উল্টাতে শুরু করলেন। ঠিক এমন সময় তার মনে পড়ে গেল চাম্বার মৃত্যুর আগে সেই দৃশ্যটা। চাম্বা যে পৃষ্ঠাটা খুলেছিল সেই পৃষ্ঠাটা ভাঁজ করে রাখা হয়েছিল। এবার তিনিও উল্টাতে উল্টাতে সেই পৃষ্ঠায় চলে এলেন। পৃষ্ঠার এক কোণ ছেঁড়া হলেও পড়তে কোনো অসুবিধা হচ্ছে না ফারুক সাহেবের। চেয়ারে বসে এক মনে এক ধ্যানে পড়া আরম্ভ করে দিলেন তিনি। কি আছে এতে? কেমন রহস্য এই বইয়ের ভেতর, যার জন্য একের পর এক ঘটে যাচ্ছে এতগুলো ঘটনা? পড়ছেন তো পড়ছেনই ফারুক সাহেব, কিন্তু কিছুই মিলছে না। এই কথাগুলোর মাঝে তো কোনো মিল পাওয়া যাচ্ছে না এই মামলার সাথে। ধ্যাত তেরি! শেষমেশ আবারও তলিয়ে যেতে চলেছেন ভাবনার অতল গহ্বরে। চাম্বা মারা যাবার আগে কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু কি সেই কথা? কি বলতে চেয়েছিল সে? 7-5 ভাবতে ভাবতে তৌসিকে ফোন দিয়ে বসলেন। ভালো আছেন দিদি? ভালো, হ্যাঁ ভালো আছি তো, এই আর কি। আপনার সাথে একটু জরুরি মিটিং ছিল, যদি আপনার সময় হয়। শিওর ইন্সপেক্টর, কখন বলুন? ঠিক আছে, তাহলে আমি আজ রাতেই আসছি। আচ্ছা আচ্ছা, আজ রাতে আপনি আমার এখানে খেয়ে যাবেন। ঠিক আছে। সেদিন রাতে ডিউটি শেষ করে সোজা তহসিল বাসায় চলে যান ফারুক সাহেব। কলিং বেল This track was downloaded from FusionBD.com. টিপতেই ডক্টর সিয়াম অর্থাৎ তহসিল হাজবেন্ড দরজা খুলে দেন এবং তাকে ভেতরে নিয়ে যান। ড্রয়িং রুমে বসা তহসিল ফারুক সাহেবকে দেখেই চোখের ইশারায় সামনে সোফায় বসতে বললেন। অসময়ে এসে আপনাদের বিরক্ত করছি মনে হয় দিদি? না না, একেবারে না ইন্সপেক্টর। তো বলেন, কি মিটিং ছিল আমার সাথে আপনার? আপনি কি জানতেন দিদি সুলতান ভাইয়ের আর কি প্রিয় ছিল? কি জানতে চাইছেন বলুন তো? ঘটনার যতদূর মনে হচ্ছে এই কেসটা বেশ জটিল। এখানে অন্য কিছু আরো লুকিয়ে আছে। অন্য কিছু মানে? তারপরে বলছি, আগে আমার প্রশ্নের উত্তর দিন। যতদূর মনে পড়ে, ভাইয়াকে একবার বিয়ে করার কথা বললে ভাইয়া বলে এই বইটা আমার অসম্ভব প্রিয়, আর এই ঘরটাও, বিশেষ করে এই রুমটা। আমি চাই না এই দুটো জিনিস অন্যের ভাগেও পড়ে যাক। এরকমটাই কিছু একটা বলছিল। চোখে মুখে খুশির আভা ফুটে উঠছে ফারুক সাহেবের। আরে তাই তো, সু সু গ গ মানে 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 হচ্ছে সুলতান ভাইয়ের ঘর। হ্যাঁ, আর ওখানে লুকিয়ে আছে সমস্ত রহস্যের একমাত্র সমাধান। আর কোনো কথা না বলে তড়ি ঘড়ি বেরিয়ে পড়লেন ফারুক সাহেব। তসে চেঁচিয়ে উঠল, আরে ফারুক সাহেব কোথায় যাচ্ছেন? খেয়ে যান।
এদিকে আসতে আসতে একেবারে মিউজিয়ামের সামনে চলে আসলেন তিনি। মিউজিয়ামে কর্তব্যরত পুলিশের স্যালুটের দিকে না তাকিয়ে সোজা সিঁড়ি বেয়ে উঠে গেলেন মিউজিয়ামের দিকে। একেবারে সুলতান ভাই যে ঘরে থাকতেন ঠিক সেই ঘরে। দেখলেন সমস্ত রুমটা আলমারিতে ঠাসা। কি করবেন বুঝতে পারছেন না। আবারও বাইরে চলে আসলেন। 3 জন পুলিশকে আসতে বললেন। পুলিশ 3 জন আসা মাত্রই বললেন রুম সাফ করো। 3 জনেই হুকুম পেয়ে আলমারি সরাতে ব্যস্ত হয়ে পড়লেন। ফারুক সাহেব হাত লাগালেন ওদের সাথে। সমস্ত আলমারি সরানো শেষ। পুলিশদের নির্দেশ দেয়া হলো, তোমরা বাইরে থাকো, আমি না বলা পর্যন্ত কেউ ভেতরে আসবে না। ওরা চলে যেতেই ঠিক ওই সময় লোডশেডিং হল। কিন্তু সমস্যা নেই, পকেট হাতড়ে মোবাইলটা বের করলেন ফারুক সাহেব। মোবাইলের টর্চ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন ঘরের চার দেয়াল। কোনো উৎস এখানে লুকিয়ে থাকতে পারে। ঠিক অমন সময় হাত থেকে পড়ে গেল মোবাইলটা, আর পড়েই বন্ধ হয়ে গেল। ভয়ঙ্কর এক অন্ধকার এসে জাপটে ধরল ফারুক সাহেবকে। অন্ধকারের মধ্যে হাতড়াতে শুরু করেছেন মোবাইলটা। একে বেঁকে হাত চলেছে এদিক ওদিক, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না ওটাকে। ঠিক এমন সময় কি যেন মনে করে পেছনে তাকালেন ফারুক সাহেব। দেখলেন অন্ধকারের মধ্যে কিছু একটা দাঁড়িয়ে আছে তার সামনে, কিন্তু বোঝা যাচ্ছে না। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে উঠল। আর ঠিক এমন সময় মাথায় দড়াম করে একটা বাড়ি এসে পড়ল। প্রচন্ড আঘাতে অনেক দূরে সরে পড়লেন ফারুক সাহেব। তারপর আবারও আঘাত, তারপর এলো পাথারি একটার পর একটা আঘাত। একটু চিৎকার করার সাহস পাচ্ছে না ফারুক সাহেব। শক্তিটুকুও যেন শেষ হয়ে গেছে তার। চোখ দুটো ঘোলাটে হয়ে আসছে তার। আর তারপর আর কিছুই মনে নেই তার। যখন জ্ঞান ফিরল তখন দেখলেন তিনি বাসায় শুয়ে আছেন। মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ। চারিদিকে দাঁড়িয়ে আছে অনেকগুলো পরিচিত মুখ, তার মধ্যে জেসি আর তৌসিও আছে। কেমন লাগছে ফারুক সাহেব? কি হয়েছিল আপনার? কে আঘাত করেছে আপনাকে? ফারুক সাহেব কোনো উত্তর দিলেন না, শুধু জেসির দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। এরপর ফারুক সাহেবের সুস্থ হতে প্রায় সপ্তাহখানেক সময় লেগে গেল। সেদিন নিজের রুমে বসে আছেন ফারুক সাহেব। কয়েকজন পুলিশ একটা ছেলেকে ধরে থানায় এনে হাজির করল। কি অপরাধ জানতে চাইলে পুলিশ জানায় কয়েকদিন ধরে মিউজিয়ামের পাশে ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয়েছে তাকে। কে তুমি? বলবো স্যার, সব বলবো, কিন্তু আপনার সাথে আমি একা একা বলবো। ঠিক আছে, সবাই একটু বাইরে যান প্লিজ। মিস্টার ধ্রুব, এখন বলো কত দূরে গেল? আর তোমার সাথে কথাই ছিল পুলিশের কাছে ধরা খেলে চলবে না। ধরা খেলে কেন? আমি কি আর জানতাম আপনার পুলিশ বাহিনী আমার দিকে এভাবে চোখ তাক করে আছে? ঠিক আছে বলো, কাজের কি খবর? আপাতত এগুচ্ছি। বাহির থেকে মিউজিয়ামে ঢোকার রাস্তাটা পেয়ে গেছি। মানে খুব সোজা। মিউজিয়ামের পেছনে একটা সুড়ঙ্গ আছে। সুড়ঙ্গ? হ্যাঁ, সুড়ঙ্গ। আর এই সুড়ঙ্গটা শেষ হয়েছে সেই ঘরের পেছন দিয়ে যে ঘরে খুন হয় চাম্বা। এই সুড়ঙ্গই হচ্ছে মিউজিয়ামে প্রবেশের একমাত্র রাস্তা। চাম্বাকে খুন করার পর সুড়ঙ্গে ঢুকে পড়ে খুনি, আর আপনাকে আঘাত করার পরও একই কায়দায় সুড়ঙ্গে ঢুকে পড়েছে সে। এবং পুলিশ তন্ন তন্ন করে খুঁজলেও সেই সুড়ঙ্গের মুখ বের করতে পারবে না, কারণ এটা এমন ভাবে লাগানো আছে সেটা মনেই হবে না ওটা আসলে গভীর একটা সুড়ঙ্গ। আর হ্যাঁ, আমার মনে হয় পুলিশের এ ব্যাপারে চুপ করে থাকাই শ্রেয়, কারণ আপনি যেদিন মিউজিয়ামে ঢুকেছেন আপনার কাছের কোনো লোক ওই ব্যক্তিকে খবর প্রদান করেছেন। তা না হলে আপনাকে এরকম বেকায়দায় ফেলার সাধ্যাধিকারও নেই। ঠিক বলেছ। ঠিক আছে, তুমি এখন যাও, সাবধানে কাজ করো, কেউ যেন টেরি না পায়। যাও, আর কোনোদিন মিউজিয়ামের আশেপাশে দেখলে ধরে ঠ্যাং ভেঙে দিব কিন্তু। কথাবার্তায় বোঝা গেল ফারুক সাহেবের পূর্ব পরিচিত ছেলেটা, এবং এই কেসে সাহায্যকর্তা হিসেবে ফারুক সাহেব একে নিয়োগ করেছেন। সেদিন রাত্রে ফারুক সাহেব 2 জন পুলিশকে দায়িত্ব দিলেন জঙ্গলের ওই বাড়িটার দিকে লক্ষ্য রাখতে। তারা যথারীতি রাতে জঙ্গলে গিয়ে হাজির। পুলিশ দুটোর নাম সুমন আর পঙ্কজ। রাত জেগে তারা পাহারা দিতে ব্যস্ত। একটা ঝোপের আড়ালে লুকিয়ে আছে 2 জন। মশার কামড়ে মাঝে মাঝে কুকিয়ে উঠছে সুমন। কিছুক্ষণ পর সে ফিস ফিসিয়ে বলে উঠল, উফ, স্যারের মাথায় মনে হয় গন্ডগোল আছে। কি করে বুঝলি?
উফ, খুনি কখন খুন করে পালিয়েছে? এখন কি জন্য আসবে বল? চুপ থাক, যাব। চোখ বনে গেলেন। সেদিন রাত্রে যে লোকটা তার উপর চড়াও হয়েছিল তার চোখও জল জল করছিল, আর আজকে এরা যাকে দেখেছে তারও চোখ জ্বলছিল। তার মানে যেই হোক লোকটা একজনই, কিন্তু চোখ আসলে কি ওটা শুধুই একটা লোক নাকি? সকালে আবারও ধ্রুবর সাথে দেখা হয় পুলিশ কর্মকর্তাদের মিউজিয়ামের সামনে। পুলিশরা তাকে ডাক দেয়। এই ছেলে, এই কি ব্যাপার, এদিক দিয়ে চলাফেরাও মানা নাকি? কে তুমি? আপনাকে কেন বলবো? না, আসলে কিছু মনে করো না। স্যারের নির্দেশ ছিল যাকে সন্দেহভাজন মনে হবে তাকেই গ্রেপ্তার করবে, আর সেজন্য তোমাকে শুধু শুধু হেনস্থা করেছি। আচ্ছা ঠিক আছে, এবার যাকে ধরবেন বুঝে শুনে ধরবেন, ঠিক আছে? কথা প্রসঙ্গে জানা গেল ধ্রুব রোজপুরেরই একজন শিক্ষিত বেকার। সবেমাত্র পড়ালেখা শেষ করেছে, অবশ্য চাকরির সন্ধান করছে সে। দেখে অত্যন্ত ভদ্র ও সহজ সরল মনে হলো পুলিশদের, কিন্তু একবারও তারা বুঝতে পারল না ফারুক সাহেবের সাথে ছেলেটার সম্পর্ক আছে। সেদিন পশ্চিম দিগন্তে যখন সূর্য ডুবু ডুবু, তখন ধ্রুব নিজেকে তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে। ব্যাগের ভেতর গোছাতে শুরু করেছে সবকিছু, ধারালো ছুরি, স্ক্রুড্রাইভার, দড়ি, লাঠি, টর্চ লাইট, পানির বোতল ইত্যাদি নানা প্রয়োজনীয় জিনিস। কত কিছু যে কত কাজে লাগতে পারে তা বলা মুশকিল। এখন শুধু অপেক্ষা রাতের। অন্ধকার হলেই বেরিয়ে পড়বে সে রহস্যের সন্ধানে সুড়ঙ্গের ভেতর। অবশেষে নেমে এলো গাঢ় অন্ধকার। ধ্রুব আর দেরি করল না, বেরিয়ে পড়ল। শেষমেশ উপায় না দেখে ভাবল বাইরে তো ইলেকট্রিসিটি আছে, সেখানে চার্জ না হবার কারণ কি? নিশ্চয়ই কোথাও কোনো সমস্যা হয়েছে সুইচ বোর্ডে। মনে হয় তার ছিঁড়ে গেছে। অনেক বছরের পুরনো জিনিস বলে কথা, একটু চেক করে দেখলে সমস্যা কি? তারপর ব্যাগ থেকে স্ক্রুড্রাইভার বের করে পটাপট খুলে ফেললো সুইচ বোর্ডের 4টে স্ক্রু। ওমা, এ কি? এখানে আবার সুইচ কেন? তারের কোনো চিহ্ন তো নেই, শুধুমাত্র একটা লাল সুইচ লাগানো ভেতরে। এক মুহূর্ত দেরি না করে সে চেপে দিল সুইচ, আর তক্ষুনি ঘটে গেল অদ্ভুত এক ব্যাপার যা তার কল্পনাতেও ছিল না। ক্যাচ ক্যাচ করে মেঝের একটা টাইলস একপাশে সরে গেল। দৌড়ে গিয়ে সেখানে টর্চ ফেলল ধ্রুব। দেখা গেল ভয়ঙ্কর একটা গর্ত আছে সেখানে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। এদিকে টর্চের চার্জও প্রায় শেষ। কি আর করার, সুইচ আবারও চাপতে টাইলসটা এসে জায়গা মতো লেগে গেল। বোঝাই গেল না একটু আগে টাইলসটা ওঠানো হয়েছিল। সুইচ বোর্ডটা আগের নিয়মে ঠিক করে আবারও চলে আসলো মিউজিয়ামের দরজা। কাউকে দেখতে না পেয়ে সোজা সুড়ঙ্গ মুখে চলে আসলো এবং ঢুকে গেল সুড়ঙ্গের ভেতর। আসার পথে একটা জিনিস লক্ষ্য করলো সে, আরেক সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে অন্যদিকে চলে যাবার জন্য, এবং মাত্র খোঁড়া শুরু করেছে। যাই হোক, জঙ্গলের মুখে চলে আসলো ধ্রুব। এবার ঘটলো আরেক বিপত্তি। কানে ফিস ফিস শব্দ ভেসে আসতে লাগলো তার। কারা এত রাতে এখানে? আবার অন্যদিকে চোখ পড়তেই দেখতে পেল একটু ছায়া মূর্তি এগিয়ে আসছে তার দিকে। লোকটা ক্রমশই কাছে চলে আসছে, একটু একটু করে তার সামনে, একেবারে সামনে। এমন সময় বন্দুকের আওয়াজ। লোকটা কোথায় গেল টেরই পেল না সে, কিন্তু সুড়ঙ্গের সামনে চলে এসেছে দুজন লোক। বুঝতে আর বাকি রইল না তার, এরা পুলিশ, এবং ওই লোকটা সেই লোক যে মূল রহস্যের হোতা। কিন্তু ওকে দুদলের হাত থেকে বাঁচতেই হবে। তারপর দেখতে দেখতে লোক দুটো তার সামনের ঝাড়ের দিকে আশ্রয় নিল। আবার তার কানে ভেসে আসছে তাদের কথার প্রতিটা শব্দ। বোঝা গেল আজ তার বেরোনোর কোনো জো নেই। সকাল পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো গতি নেই। আসলে হলোও তাই। সুমনার পঙ্কজ সেদিন আর সেখান থেকে সকাল অব্দি নড়াচড়া করল না, আর ধ্রুবও সুড়ঙ্গর মুখ থেকে বেরোতে পারল না। তাই শত অনিচ্ছা সত্ত্বেও রাতটা ওকে জঙ্গলেই কাটিয়ে দিতে হলো। সকালে যখন পুলিশরা চলে গেল, তারপরেই সে বেরিয়ে আসলো সুড়ঙ্গের মুখ থেকে। সারা রাত প্রচন্ড কষ্ট হয়েছে ধ্রুবর। বাড়ি এসে বিছানায় শরীরটাকে এলিয়ে দিতেই তার 2 চোখ জুড়ে ঘুম নেমে এলো। তারপর আবার সন্ধ্যায় বেরিয়ে পড়ল সে। এবার কিন্তু টর্চে চার্জ দিতে ভুল হলো না তার। জায়গা মতো গিয়ে সুড়ঙ্গে ঢুকে পড়ল।
সুড়ঙ্গের দেয়াল ঘেঁষে এগিয়ে চলেছে ধ্রুব। কোনো মতে একটা মানুষ চলাফেরা করতে পারে এখানে। সামনে এগোনো বড় দুঃসাধ্য হলেও তেমন কষ্ট হলো না ধ্রুবর। চলতে চলতে এক পর্যায়ে সুড়ঙ্গের শেষ প্রান্তে মানে মিউজিয়ামের পেছনে চলে এসেছে সে। আগের মতো মাথাটা বের করে উকি দিয়ে দেখলো চারদিকটা। না, আজকেও কোনো সমস্যা নেই, নির্বিঘ্নে এগিয়ে যাওয়া যাবে মিউজিয়ামের দিকে। তারপর ঢুকে পড়ল মিউজিয়ামে। চলে আসলো সেই রুমে যেখানে লুকিয়ে আছে সেই গর্তটা। স্ক্রুড্রাইভার দিয়ে খুলে মেইন সুইচটা চাপ দিতেই খুলে গেল টাইলসটা। মাথা ঢুকিয়ে উঁকি দেবার চেষ্টা করলো ভেতরটায়। গর্তটা বেশ গভীর, কিন্তু কোথাও কিছু দেখা যাচ্ছে না আপাতত। কি করে নামবে সেই গর্তে? লাফ দিয়ে? না, এই মুহূর্তে রিস্ক নেওয়া চলবে না। কিন্তু নামার একটা ব্যবস্থা তো করতেই হবে। এই তো পেয়ে গেল গর্তের মুখে একটা লোহার ভাঙা রড। এটাতে রশি বেঁধে সেটা ধরে আস্তে আস্তে করেই নামতে হবে এই গর্তে। আর যেই ভাবা সেই কাজ, নেমে গেল গর্তে। বেশি বড় না অবশ্য গর্তটা, আবার তেমন ছোট না, মাঝারি সাইজের। 8-10 জন মানুষ অনায়াসে দাঁড়িয়ে থাকতে পারবে এই গর্তে। কিন্তু এখানে তো কিচ্ছুই নেই। টর্চ জেলে চারদিকে চোখ বুলোতে শুরু করলো সে। দেখা গেল গর্তের দেয়ালে দুটো সুইচ লাগানো। দেরি না করে একটাতে চাপ দিল ধ্রুব। সাথে সাথে মাথার উপর তড়াক করে কিসের একটা আওয়াজ হলো। উপরে তাকাতেই বুঝতে পারল গর্তের মুখটা বন্ধ হয়ে গেছে। আবার চাপ দিল সে, খুলে গেল আবার। বাহ বাহ, চমৎকার তো। শেষমেশ গর্তের দরজাটা বন্ধ করে দিল ধ্রুব, আর অন্য সুইচটা চাপল সে। কিন্তু কিছুরই পরিবর্তন হলো না। আবারও চাপ দিল, না, কিছুই তো হচ্ছে না। শেষমেশ নিরাশ হয়ে চারদিকে ঘুরতে লাগলো সে। এ কি, এটা কোত্থেকে এলো? এটা তো দেখা যায়নি আগে। হাত দিয়ে ধরে থাকলো জিনিসটা। চিনতে কষ্ট হলো না। কম্পিউটারের একটা ইউএসবি পোর্ট। তাহলে কি দ্বিতীয় সুইচের এটাই কাজ? তারপর পরখ করে নিশ্চিত হলো আসলে এই ব্যাপারটা দ্বিতীয় সুইচের কাজ। কিন্তু এটা কি জন্য আবার? এটার কি কাজ? মনে হলো ভালো করে খুঁজলে কোনো ছিদ্র পাওয়া যাবে, আর ওটাতে ঢুকালে হয়তো নতুন কোনো পরিবর্তন দেখা দিতে পারে। কোনো উপায় না দেখে পোর্টটা টানতে শুরু করেছে সে। না, ভেতর থেকে শক্ত করে লাগানো, আসছে না। মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি খুলে গেল তার। পোর্টটাকে লক্ষ্য করে মাটি খুঁড়ে দেখলে কেমন হয়। ব্যাগ থেকে ছুরিটা বের করে মাটি খুঁড়তে আরম্ভ করে দিল ধ্রুব। কিছু দূর যেতেই শক্ত কোনো কিছুর একটা সন্ধান পেল সে। আচ্ছা, কি হতে পারে? আর একটু খুঁড়তে বুঝতে পারলো ভেতরে লোহার তৈরি কিছু একটা আছে। গর্তটা কি পুরোটাই লোহার তৈরি নাকি? জানতেই হবে ওকে। সেখান থেকে উঠে এসে আরেকটা জায়গায় ছুরি লাগাতেই বোঝা গেল গর্তটা আসলে মাটির তৈরি নয়, লোহার তৈরি গর্ত। কি করবে বুঝতে পারছে না সে। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লো পোর্টটার সামনে। তারপর চোখ বন্ধ করে ভাবতে আরম্ভ করে দিল সে। হ্যাঁ, এই তো মনে পড়েছে, মিউজিয়াম থেকে চোর মাত্র দুটো জিনিস চুরি করেছে, একটা ল্যাপটপ আর অন্যটা বই। তার মানে এই পোর্টটা ল্যাপটপের পোর্ট। বাহ, ইজি ব্যাপার তো। এই পোর্টটা কম্পিউটারের ভেতর প্রবেশ করাতে পারলে বোঝা যাবে ঘটনাটা কি দাঁড়াবে। কি আর করার, আজকেও বাসায় ফেরত আসতে হলো ধ্রুবকে। তবে আসার সময় আজকে কাউকেই চোখে পড়ল না তার। বাসায় এসে ধ্রুব ফোন করলো ফারুক সাহেবকে। স্যার কেমন আছেন? আরে, আমি এইমাত্রই তোমাকে ফোন করার চিন্তা করছিলাম। তাই নাকি? হ্যাঁ, তা মিস্টার গোয়েন্দা কত দূর এগোতে পারলে? বলতে পারেন অনেক। সত্যি বলছো? কি মনে হচ্ছে মিথ্যা বলছি? তা না তো, বলো কি অবস্থা? সময় হলেই খবর প্রচার করব। আমার কিন্তু ল্যাপটপটার বইটা চাই। কিছু পেলে নাকি? আহা, এত অধৈর্য হলে তো চলবে না। সব শেষ হলে আপনাকে জানাবো। ঠিক আছে, ওকে, যা তুমি ভালো মনে করো। ইন্সপেক্টর ফারুক সেই রাতেই লোকচক্ষু আড়াল করে ধ্রুবকে চুরি যাওয়া সেই জিনিস দুটো দিয়ে দিল। উত্তেজনায় ঠক ঠক করে কাঁপছে এখন। রাতে বের হবে, না জানি আবার কার খপ্পরে পড়ে যেতে হয়। রাতে বের না হওয়াই ভালো।
বরং কাল সকাল থেকে কাজ শুরু করবে ধ্রুব। রাতে তার একদম ভালো ঘুম হলো না। বিছানার এপাশ থেকে ওপাশ করতে করতে সারা রাত কেটে গেল তার। অদ্ভুত এক রহস্যের সমাধান করতে যাচ্ছে সে, কিন্তু সে জানে না আসলে তার মাথার ওপর ভয়ঙ্কর এক বিপদ দাঁত বের করে হাসছে। পরদিন সকালে প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ল সে। অত্যন্ত সাবধানে যেতে হবে তাকে। এলাকার সমস্ত লোককে ফাঁকি দিয়ে এগিয়ে যেতে হচ্ছে তাকে। তারপর ঠিক আগের জায়গায় এসে দাঁড়ালো সে, জঙ্গলের সামনে। তারপর যাকে দেখল একেবারে থতমত হয়ে গেল সে। মা, উনি কি করছে এখানে? এই জঙ্গল বাড়িতে ওনার কি কাজ? তাহলে কি উনি? এমন সময় ধরা পড়ার ভয়ে ধ্রুব একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। আর যখন ঝোপ থেকে বের হলো তখন আর কাউকেই দেখতে পেল না সে। একেবারে নির্জন জঙ্গলের সমস্ত পরিবেশ। একটা ঘুঘু ডেকে উঠছে থেকে থেকে। যাই হোক, আর এগুলো বোধহয় ঠিক হবে না। বাধ্য হয়ে ফিরে আসলো ধ্রুব। বাসায় এসে কেমন জানি ঘাবড়ে গেছে সে। এ কি দেখলো সে? এটা তো না দেখাই উচিত ছিল। তাহলে কি ফারুক সাহেবকে জানানো দরকার ব্যাপারটা? না, আপাতত না জানানোই বোধহয় ভালো হবে। তারপর সেদিন বাজারে ওনার সাথে দেখা ধ্রুবর। কয়েকটা মানুষের সাথে কথা বলছে, কেমন আছে, কি অবস্থা জিজ্ঞেস করছে সবার কাছ থেকে। আহা, একেবারে নিষ্পাপ একটা মুখ। ওনাকে দেখা মাত্র এই প্রথম তার ভেতর একটা তীব্র ঘৃণা জেগে উঠল। তারপর মনের অজান্তেই বেরিয়ে পড়ল একটা শব্দ, ছি। তখন রাত আনুমানিক 10টা। ভাত খেয়েই বেরিয়ে পড়ল ধ্রুব। হাঁটতে হাঁটতে এই পথটা তার জন্য ইদানিং অনেক সহজ হয়ে গেছে। জঙ্গলের একধারেই দেখা মিলল পাহারারত পুলিশগুলোর। তারা ধ্রুবর উপস্থিতি মোটেই টের পেল না। ধ্রুব আস্তে আস্তে গিয়ে ঢুকে পড়ল সুড়ঙ্গে। চলে আসলো মিউজিয়ামে। আজকেও মিউজিয়ামটার ভেতরে কেমন জানি শুনশান নীরবতা। কি ব্যাপার, মিউজিয়ামের এদিকটায় কেউ আসে না নাকি? যাক, ওসব ভেবে তার কাজ নেই। এগিয়ে গেল সুলতান ভাই রুমের দিকে। তারপর চলে আসলো একেবারে সেই লুকোনো গর্তে। দেখা গেল আবারও 6টি দরজার আবির্ভাব, এবং এবার কম্পিউটার নির্দেশ করছে 2 নাম্বার গুহা, এবং সেটা ধরে একই নিয়মে এগুলো। আর এভাবে 6 নম্বর ও 1 নম্বর সহ 4টি গুহা অতিক্রম যখন শেষ হয়ে গেল, তখন কম্পিউটারের নির্দেশনা অনুযায়ী 5 নম্বর গুহা মানে 3 নম্বর গুহায় প্রবেশ করলো। তার মনে হলো গুহাটা যেন একটু ছোট হয়ে আসছে। এগিয়ে চলছে তো চলছেই, হাল ছাড়ার পাত্র নয় সে। হঠাৎ তার মনে হলো পাশের দেয়ালে কিছু একটা শব্দ হলো। এখন শব্দটা বেড়েই যাচ্ছে ক্রমাগত, একটু একটু করে। সেখানে দাঁড়িয়ে পড়ল ধ্রুব। হ্যাঁ, সে বুঝতে পারল কেউ একজন গুহার দেয়ালে শক্ত কিছু দিয়ে আঘাত করছে ক্রমাগত। তারপর একটু পরে মনে হলো দুলে উঠছে দেয়ালটা। কি করবে এখন ধ্রুব বুঝতে পারছে না। পালাবে নাকি দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, তাকে পালাতে হবে এখন। আর যেই ভাবা সেই কাজ, প্রাণপণে ছুটতে লাগলো সে। এই গুহা থেকে সে গুহা। অবাক করার ব্যাপার, এত কষ্ট করে গুহার মুখগুলো খুললেও এখন সে যে গুহায় যাচ্ছে আরো দেখতে পেলে সত্যি দেয়ালটা কেটে ফেলেছে। গুহার একপাশে পড়ে আছে কাটা অংশটা। সোজা পথে এখন আর যাওয়া যাবে না। যা থাক কপালে, কাটা গুহাতে ঢুকে পড়ল ধ্রুব। কিছু দূর এগোতে আরেকটা গুহাতে বেরিয়ে এলো। আর গুহাটা চিনতে মোটেই কষ্ট হলো না তার। এই গুহাতে সে বহুবার এসেছে। আর কিছু দূর এগোতে সূর্যের তীক্ষ্ণ আলোর তেজ টের পেল সে। জঙ্গল বাড়ির সুড়ঙ্গর মুখেই চলে আসলো সে। মাথাটা একটু তুলতেই বোঝা গেল সে জঙ্গল থেকে বের হয়ে যাচ্ছে। তারপর শার্টে লেগে থাকা মাটির দাগ মুছতে মুছতে বের হয়ে গেল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে আসলো সে সুড়ঙ্গ বেয়ে। বাড়ি গিয়ে বুঝতে পারলো 12টা ছুঁই ছুঁই করছে ঘড়ির কাঁটা। তার মানে এতক্ষণ সে গুহাতেই ছিল। মনের অজান্তেই ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠেছে তার। কিছুক্ষণ বিশ্রাম দরকার। রাত এলেই আবার বেরোতে হবে। তারপর একটা সময় ঘনিয়ে রাত এলো। রাতে আবারও ব্যাগ গুছিয়ে বের হয়ে পড়ল ধ্রুব। এবার কিন্তু সাথে করে চক নিতে ভুলল না। কখন কোন গুহামুখে ঢুকেছে
তার সব মনে আছে যদিও, তারপরও এক পর্যায়ে আবারও চলে আসে সুলতান ভাইয়ের রুমে। সুইচ চেপে গুহামুখটা বের করেই ঢুকে পড়ে সে। যখন যেই গুহায় প্রবেশ করতে হচ্ছে, সেই গুহার দুই দিকের দেয়ালে একটু করে চকের দাগ দিয়ে যাচ্ছে, যেন কোনো সমস্যা হলে ঠিক পালিয়ে একই জায়গায় আসতে পারে ধ্রুব। গুহার দেয়াল ঘেঁষে আসতে আসতে একেবারে সে চলে আসে 3 নম্বর গুহাতে। তারপর কাল বিলম্ব না করেই গুহার মুখে প্রবেশ করল ধ্রুব। মনে একটা বৈদ্যুতিক আনন্দ খেলে যাচ্ছে তার। একটু পরেই খুলতে যাচ্ছে সমস্ত রহস্যের জট, কিন্তু কে জানতো তার জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর বিপদ। পা টিপে টিপে চলে এলো গুহার একেবারে শেষ প্রান্তে। এবার কিন্তু সে আগের চেয়েও পূর্ণ সজাগ। ঠিক প্রতিটা গুহার চেয়ে এরও ব্যতিক্রম হলো না। এই গুহারও 6টি দরজা। দরজাগুলো খুলল সে। এবার কম্পিউটার কি নির্দেশ দেবে তা অবশ্যই তার আগেই জানা ছিল, কারণ মাত্র 4 নম্বর গুহাটাই এখন বাকি। নিশ্চয়ই কম্পিউটার 4 নম্বর গুহাকে নির্দেশ করবে। হলেও তাই। কম্পিউটারের নির্দেশনা অনুযায়ী 4 নম্বর গুহাটিতে প্রবেশ করল ধ্রুব। না জানি কি ঘটতে যাচ্ছে একটু পর। তারপর চলে এলো একেবারে শেষ প্রান্তে। এতক্ষণ পরেই ব্যতিক্রম খুঁজে পেল সে। কিছুই দেখা যাচ্ছে না কোথাও। সব গুহার শেষ প্রান্তে একটি সুইচ থাকতো, আর সেই সুইচ চাপ দিলে খুলে যেত 6টি দরজা। কিন্তু এই গুহার দেয়ালে কোনো সুইচ দেখতে পেল না সে। বুকটা দুরু দুরু কাঁপছে তার উত্তেজনায়। কি আছে এখানে? কিন্তু কোনো কিছুই তো নেই। বুঝতে পারছে না ধ্রুব কি করবে এখন। ব্যাগটা আস্তে করে মাটিতে রেখে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রইল ধ্রুব। ঠিক তখনই হঠাৎ হঠাৎ তার মনে হলো তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে কেউ একজন। 3 দিন পরের ঘটনা। রোজপুরে আবার কান্নার রোল। বাতাসের সাথে ভেসে আসছে আর্তচিৎকার। হাউ মাউ করে কাঁদছে পাড়া প্রতিবেশী। ধ্রুব আর আমাদের মাঝে নেই। চিরকালের জন্য সবাইকে ফেলে চলে গেছে না ফেরার দেশে। উঠোনের এক কোণে চাটাইয়ের উপর পড়ে আছে সে। চেহারাটা কেমন যেন কালো হয়ে গেছে। বোঝা যাচ্ছে না ওকে। ফুলে গেছে সারা শরীর। সবাই নাকে কাপড় বেঁধে দাঁড়িয়ে আছে। তীব্র গন্ধ ভেসে আসছে তার শরীর থেকে। সবাই জড়ো হয়ে তার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। জেসি বসে আছেন গালে হাত দিয়ে একটা চেয়ারে, আর তার ঠিক পাশেই বসে আছেন ফারুক সাহেব। মাঝে মাঝে রুমাল দিয়ে নাক ও চোখ মুছে চলেছেন। অজানা এক মায়ায় কান্না বাদ মানছে না তার। কিন্তু সবার মুখে কাপড় বাঁধা থাকলেও একজনের মুখে কোনো কাপড় নেই, যেন তার নাকি কোনো গন্ধই লাগছে না। হ্যাঁ, ধ্রুবর মায়ের কথাই বুঝি। ছেলের পাশে চাটাইয়ের উপর বসে আছেন তিনি। তাকিয়ে আছেন এক দৃষ্টিতে। কোনো কথা নেই, চোখে জলও নেই। শুধু ছেলের দিকে তাকিয়ে আছেন অপলক দৃষ্টিতে। কথায় বলে না, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। ইদানিং তার জীবনে প্রতিটা সকাল আসতো হরেক রকমের স্বপ্ন নিয়ে। কিন্তু আজ কেমন সকাল। স্বামী হারানোর বেদনা মন থেকে ধুয়ে যেতে না যেতেই সন্তান হারানোর বেদনা। আসলে এটা কি কষ্ট? আসলে এটা কি কষ্ট বলা যায় না বেদনা বলা যায়? এই প্রশ্নের উত্তর হয়তো ধ্রুবর মার কাছেই পাওয়া যাবে। ধ্রুবকে আজ সকালে উদ্ধার করা হয়েছে সেই গুহা থেকে। কয়েকদিন ধ্রুবকে না পেয়ে থানায় ডায়েরি করতে যায় তার মা। কথা শুনেই চমকে যান ফারুক সাহেব। আরে তাই তো, এই কয়দিন যে ধ্রুবর সাথে কোনো যোগাযোগ হয়নি তার। অজানা এক ভয় ফারুক সাহেবকে আঁকড়ে ধরে। ধ্রুবর মায়ের কথাগুলো শুনেই দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেলেন তিনি। চেহারা থেকে যেন সমস্ত রক্ত চলে যাচ্ছে তার। ফ্যাকাশে হয়ে গেলেন তিনি। দেরি না করে সোর্স নিয়ে বেরিয়ে গেলেন তিনি মিউজিয়ামের উদ্দেশ্যে। সুলতান ভাইয়ের কক্ষে ঢুকতেই নজরে আসে তার মেঝের একটা টাইলস উল্টানো। তড়ি ঘড়ি করে ঢুকে পড়েন তারা। গর্তে নেমেই তাদের নজরে আসে 6টি দরজা। কোন দিকে যাবে চিন্তা না করতেই ফারুক সাহেবের নজরে এলো চকে আঁকা একটা তীর চিহ্ন। চিহ্ন ধরে এগিয়ে গেলেন তিনি, আর শেষ প্রান্তে এসেই দেখা গেল আরো 6টি দরজা এবং একটি দরজায় চক দিয়ে আঁকা আরো একটি তীর চিহ্ন। এভাবে গুহার পর গুহা এগিয়ে চলেছেন সমস্ত পুলিশ বাহিনী। কিছু দূর যেতেই নজরে এলো গুহার মেঝেতে বইটা পড়ে আছে। তারপর বইটা কুড়িয়ে নিয়েই তিনি এগিয়ে যেতে শুরু করলেন। একেবারে শেষ প্রান্তে যখন চলে আসলেন
তীব্র বোটকা একটা পচা গন্ধ ভেসে আসতে শুরু করলো নাকে। নাক চেপে ধরে আরো কিছু দূর যেতেই দেখতে পেল একটা লাশ উপুর হয়ে পড়ে আছে। লাশটির মাথায় অনেকগুলো আঘাতের চিহ্ন। লাশটা উল্টাতেই চিনতে কষ্ট হল না ইন্সপেক্টর ফারুকের। ধ্রুবর লাশ। লাশটা নিয়ে থানায় রওনা হলেন ফারুক সাহেব। কারো কথার জবাব দিতে পারছেন না তিনি। পাড়াপড়শি ধ্রুবর মাকে সান্ত্বনা দিতে ব্যস্ত, কিন্তু কারো কথায় কান দিচ্ছেন না তিনি। আবুল তাবুল বকতে শুরু করে দিয়েছেন। লাশটা পোস্টমর্টম করতে পাঠানোর নির্দেশ দিয়ে আবারও সোর্স রেডি করতে নির্দেশ দিলেন ফারুক সাহেব। বইটা নিয়ে গাড়িতে উঠে গেলেন তিনি। তারপর গুহার মুখে এসে একের পর এক গুহা অতিক্রম করে ঠিক জায়গাতেই চলে আসলেন ফারুক সাহেব। তারপর কোনো উপায় না দেখে দেয়ালগুলো খোঁড়ার নির্দেশ দিলেন তিনি। কিছুদূর খোঁড়ার পর ব্যর্থ হয়ে তারা জানল ভেতরটা লোহা দিয়ে তৈরি। ফারুক সাহেব আবারও নির্দেশ দিলেন মেঝে খোঁড়ার। তারপর আবারও সবাই মেঝে করতে শুরু করে দিল। দেখা গেল পুলিশ মেঝের ঠিক মাঝখানে চোঙের মতো একটা লোহার তৈরি জিনিস আবিষ্কার করে ফেলল। সেটার মুখটা শক্তভাবে বন্ধ করা। ফারুক সাহেবের নির্দেশে মুখটা খোলারও ব্যবস্থা করা হলো। আর মুখটা খুলতেই ভেতর থেকে বুদ বুদ করে একটা গ্যাস বেরিয়ে গেল। গ্যাসটা সরে যেতেই দেখা গেল পৃষ্ঠাটা বের করে জায়গা মতো প্রবেশ করিয়ে দিল। সাথে সাথে বেরিয়ে গেল আরেকটা কাগজ। তাতে বাংলা অক্ষরে স্পষ্ট করে লেখা। বড় ইচ্ছা ছিল যাবার আগে তোর জিনিসগুলো তোকে দিয়ে যাব, কিন্তু দেখ নিয়তির কি নির্মম পরিহাস। শেষ পর্যন্ত আমার সাধ্য হলো না তোকে নিজ হাতে দেবার। নিরাপত্তার কথা ভেবেই তোর গিফটটা আমি এভাবেই রাখলাম। আর তার পরপরই খুলে গেল আরো একটা দরজা। তারপর সেই দরজা দিয়ে বেরিয়ে গেল সবাই। সামনে ফারুক সাহেব, তার পেছনে তহসিল এবং তার পেছনে জেসি, আর সবার পেছনে পুলিশ বাহিনী। কিছুদূর এগুতেই দেখা মিলল একটা ঘরের ভেতর ইয়া বড় একটা লোহার সিন্দুক। তাতে লেখা আছে এটা শুধু তহসির জন্য, দ্বিতীয় কেউই এর ভাগিদার হবে না। সিন্দুকে কি আছে পরে দেখা হবে। পুলিশদেরকে সিন্দুকটা তহসিল বাড়িতে পৌঁছে দেবার নির্দেশ দিলেন ফারুক সাহেব। শেষমেশ সিন্দুকটা খোলা হলো না সেখানে। সেই সিন্দুকে কি আছে তা কেউ জানতে পারেনি। খুলেছিল তহসিল। একমাত্র তহসিল বলতে পারবে কি জন্য এত কিছু হয়ে গেল, কিসের উদ্দেশ্যে একের পর এক খুন, কিসের উদ্দেশ্যে কঠিন নিরাপত্তা। সিন্দুক তো উদ্ধার হলো, কিন্তু যে সিন্দুকের জন্য এত কাণ্ড ঘটিয়ে ফেলল তার কি হবে? তাকে কোথায় পাওয়া যাবে? কে সে? কে চাম্বা আর ধ্রুবকে খুন করেছে? এক সপ্তাহ পরের ঘটনা। এতদিন সমস্ত ঝুট ঝামেলা শেষ করে মিউজিয়ামটাও খুলে দেওয়া হয়েছে, কিন্তু মিউজিয়ামে নেই শুধু সেই ল্যাপটপটা, বইটাও এখানে আগের জায়গায় রাখা হয়েছে। জরুরি একটা অপারেশন শেষে ফিরে আসছিল পেকুয়া থানা পুলিশ। অবশ্যই সেই মিশনে ফারুক সাহেব ছিল না। টৈটুং বাজার ক্রস করে আসলো পুলিশের গাড়িটা। হঠাৎ পঙ্কজ দেখতে পেল একজন আইসক্রিমওয়ালা ছোটখাটো বাচ্চাদের আইসক্রিম বিক্রি করছে। পঙ্কজেরও আইসক্রিম খাওয়ার লোভ পেয়ে বসল। গাড়িটা থামিয়ে এগিয়ে গেল সে। সঙ্গে গেল সুমন এবং অন্যান্য পুলিশও। আজ পঙ্কজ সবাইকে আইসক্রিম খাওয়াবে। আইসক্রিমওয়ালার কাছে গিয়ে জানতে পারল সে টাকার বিনিময়ে আইসক্রিম বিক্রি করে না। পুরনো কাপড় চোপড়, লোহা, প্লাস্টিক, তামা ইত্যাদি পরিত্যক্ত জিনিস দিলে তার বদলে সে আইসক্রিম দেয়। হঠাৎ সুমনের দৃষ্টি আটকে গেল একটা জিনিসের উপর। মনে হলো এটা তার খুব পরিচিত। তারপর হাত দিয়ে বের করে আনলো জিনিসটা। হ্যাঁ, একটা প্লাস্টিকের জুতো। ধীরে ধীরে তার মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন প্রথম পঙ্কজ আর সুমন জঙ্গলের বাড়িটাতে পাহারায় ছিল। পঙ্কজ তখন অদ্ভুত লোকটাকে উদ্দেশ্য করে তেড়ে গেল। সুমনও তার পিছু পিছু ছুটছিল। পঙ্কজ যখন অদ্ভুত সেই লোকটার দিকে উদ্দেশ্য করে ছুটে যাচ্ছিল এবং সুমনও তার পিছু পিছু ছুটছিল, এবং হঠাৎ লতার সাথে প্যাচ খেয়ে মাটিতে পড়ে যায় এবং সে সাথে তার জুতোটাও ছিঁড়ে গেল। ল্যাংড়াতে ল্যাংড়াতে কিছু দূর আসতে দেখতে পেল একটি প্লাস্টিকের জুতো। প্রথম প্রথম মনে করেছিল হয়তো কেউ ফেলে গেছে, তাই সুমন এক পায়ে ঢুকিয়ে নিয়েছিল জুতোটা। কি করবে, হাঁটতে তো হবে,
মাটিতে রেখে দেখলো সে যে পায়ের জুতো পেয়েছে অন্য পায়ের জুতো এটা। তার মানে কি? লোকটা তাহলে পালানোর সময় জুতো ফেলে পালিয়েছিল? বাহ, মিলে গেল তো। সুমনের এমন কর্মকাণ্ডে বিরক্ত হয়ে যাচ্ছে পঙ্কজ। কি রে, শেষ পর্যন্ত আইসক্রিমওয়ালার থেকে জুতো কেনা? না, একে নিয়ে আর পারা যাচ্ছে না। লোকে কি ভাববে? নিজের একটা স্টেটাস আছে না? মাঝে মাঝে এমন সব কাণ্ড করে যে বিরক্ত না হয়ে পারা যায় না। তবুও কিছু না বলে দাঁড়িয়ে আছে সে। এক পর্যায়ে লোকটাকে জিজ্ঞেস করে বসলো সুমন, কোথায় পেয়েছিস এই জুতো? স্যার, একটা ছোট ছেলের কাছ থেকে পাইছি। কোথাকার ছোট ছেলে? স্যার, বটতলি। ওই পঙ্কজ, স্যারকে তাড়াতাড়ি আসতে বল, জরুরি কাজ আছে। আমরা এক্ষুনি বটতলি যাব। কেন, কি হয়েছে? আরে যা বলছি তাই কর। পঙ্কজও কোনো কথা না বুঝেই সুমন যা বলল তাই করল। আইসক্রিমওয়ালা লোকটাকে নিয়ে যাওয়া হলো যেখান থেকে জুতোটা পেয়েছে ঠিক সেখানে। অন্য পুলিশরা আশেপাশে সমস্ত ছোট বাচ্চাকে এনে লাইনে দাঁড় করিয়ে দিল। পুলিশের এমন কর্মকাণ্ডে এলাকাবাসীও হতভম্ব হয়ে গেছে। তারপর হঠাৎ ছোট্ট একটা ছেলেকে দেখিয়ে দিল আইসক্রিমওয়ালা। পঙ্কজ এগিয়ে গেল ছোট ছেলেটার দিকে। বাচ্চাদের পটানোর ব্যাপারে সুমন একটু ওস্তাদ গোছে। ছেলেটার কাছে গিয়ে গালটা একটু টিপে আদর করে দুটো চকলেট হাতে ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করতেই ফর ফর করে বলে দিল জুতোটা তার বাবার এবং তার বাবা বাড়িতেই আছে। ছেলেটা যখন তাদের বাড়িতে নিয়ে যাচ্ছে ততক্ষণে ফারুক সাহেব এসে পড়েছে। তিনি কোনো কিছু না বুঝেই তাদের অনুসরণ করতে শুরু করেছে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পাওয়া মাত্রই লোকটা বাড়ির পেছনে দরজা দিয়ে দৌড় দিল একটা। পুলিশও তাকে লক্ষ্য করে দৌড় দিল। এতক্ষণে সমস্ত ঘটনা বুঝে যায় ফারুক সাহেব। আর তক্ষুনি অ্যারেস্ট ওয়ারেন্টের তোয়াক্কা না করেই বাড়িতে ঢুকে পড়লেন তিনি এবং ঢুকে সোজা লোকটা স্ত্রীকে আলমারি খুলতে বললেন। কিন্তু আলমারি খুলছে না মহিলা। শেষমেশ ধমক দিয়ে বলতেই চাবি এগিয়ে দিল এবং আলমারি থেকেই পাওয়া গেল কয়েকটা ধারালো জিনিস যেগুলো দিয়ে মাটি কাটত সে। পরে আলমারির একটা ড্রয়ারের মধ্যে পাওয়া গেল চোখ সাদৃশ্য একটা বস্তু এবং ল্যাপটপ সমেত সহ ধ্রুবর ব্যাগ। চোখ সাদৃশ্য সেই বস্তুতে একটা করে ব্যাটারি লাগানো আর একটা করে সুইচ চাপতেই জ্বলে উঠল চোখ দুটো। তারপর সমস্ত তথ্য সংগ্রহ করে বেরিয়ে পড়লেন ফারুক সাহেব। ওদিকে চিৎকার করতে করতে এগিয়ে যাচ্ছে পুলিশ লোকটাকে লক্ষ্য করে। মাঝে মাঝে ভেসে আসছে পঙ্কজ এবং সুমনের ডাক, দাঁড়ান কাবির মেম্বার, দাঁড়ান, না হলে কিন্তু গুলি করবো। দাঁড়ান বলছি। এখানেই কিন্তু শেষ আজকে কুয়াশার গল্প। মনে হচ্ছে খুব অসমাপ্ত, আসলে ঠিক তা না। যারা খুব মনোযোগ দিয়ে প্রথম থেকে শুনেছেন শেষ পর্যন্ত তারা আশা করে বুঝতে পেরেছেন যে এই কাহিনীর পেছনে কি আছে এবং এই কাদের মেম্বার এসে সব ঘটনাগুলো ঘটিয়েছিল। তো কাহিনীটা এভাবে শেষ করে পাঠিয়েছেন আমাদেরকে যে বন্ধুটি পাঠিয়েছেন রিদওয়ানুল হক পেকুয়া টইটং পেকুয়া কক্সবাজার থেকে।